চেরি আপেলের বাগান কিংবা ঝকঝকে লেকের স্বচ্ছ পানি, তুষার ঢাকা পাহাড় অথবা সবুজে ঘেরা উপত্যকা, প্রকৃতির প্রতিটি রং যেন এখানে কথা বলে। হ্যাঁ, বলছি কাশ্মীরের কথা। এ যেন এক জীবন্ত স্বর্গ। পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে ভ্রমণ করাটা দক্ষিণ এশিয়ার মানুষের কাছে অনেকটা স্বপ্নের মতো। তবে কাশ্মীরের এই নৈসর্গিক সৌন্দর্যের পেছনে রয়েছে এক করুণ ইতিহাস। আপনি চাইলেই পুরো কাশ্মীর ঘুরে বেড়াতে পারবেন না, কারণ কাশ্মীরের একটা বড় অংশ আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। কাশ্মীর মূলত 3 ভাগে বিভক্ত হলেও এর প্রধান 2 ভাগ রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে, আর উত্তর কারাকোরাম রয়েছে চীনের দখলে। পাকিস্তানে কাশ্মীরের যে বড় একটা অংশ রয়েছে তাকে বলা হয় আজাদ কাশ্মীর। ভারতের জম্মু কাশ্মীর ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত হলেও পাকিস্তানের অধিকৃত আজাদ কাশ্মীর সম্পর্কে তেমন কেউ কিছুই জানে না। পাকিস্তানের অধীনস্থ কাশ্মীর যেন 21 শতাব্দীতে এসেও পৃথিবীর অগোচরে রয়ে গিয়েছে। আজাদ কাশ্মীর আসলে কতটুকু স্বাধীন? কেমন আছে সেখানকার মানুষ? তাদের ধর্ম সংস্কৃতি বা কি? আজাদ কাশ্মীরের সৌন্দর্য কি ভারতের জম্মু কাশ্মীরের মতোই? সেখানকার গ্রামগুলো কতটা উন্নত? জীবনযাত্রার মান কেমন? স্বাধীনতার এত বছর পর কেমন আছে সেখানকার মুসলমানেরা? এই সব প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব আমরা আজকের এই ভিডিওতে। তবে সেই সব উত্তর খোঁজার আগে আমাদের একটু পিছনে যেতে হবে, জেনে নিতে হবে কিভাবে ভারত থেকে বিভক্ত হয়ে জন্ম নিল স্বাধীন সার্বভৌম আজাদ কাশ্মীর। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় জম্মু ও কাশ্মীর রাজ্য ছিল মহারাজা হরি সিং এর শাসনাধীনে। রাজ্যটি ভারতে ব্রিটিশ উপনিবেশের সরাসরি অংশ ছিল না। এই ধরনের স্বাধীন রাজ্যগুলিকে ব্রিটিশরা দেশভাগের সময় তারা ভারত না পাকিস্তানে যোগ করে দিতে চায় তা বেছে নিতে বলেছিল। জম্মু ও কাশ্মীরকে এই সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়ের কাশ্মীরের শাসক মহারাজা হরি সিং জানিয়েছিলেন তারা কোনো দেশেই যোগ দিতে চান না, স্বাধীন রাজ্য হিসেবেই থাকতে চান। কিন্তু এরপর পাকিস্তানের পশতু উপজাতির যোদ্ধারা জম্মু ও কাশ্মীরে হামলা করে। এই উপজাতীয় যোদ্ধাদের প্রায় সকলেরই দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা ছিল। তাদের সামনে দাঁড়াতে পারেনি মহারাজা হরি সিং এর যোদ্ধারা। প্রায় গোটা রাজ্যই দখল করে নেয় বিদ্রোহী যোদ্ধারা। কাশ্মীর থেকে জম্মুতে পালিয়ে আসে মহারাজা হরি সিং। পাকিস্তানের এই আক্রমণ থেকে রাজ্যকে শেষ রক্ষা করতে শেষ পর্যন্ত হরি সিং ভারতীয় যুক্তরাজ্যে যোগ দিতে সম্মত হন। 1947 সালের 26 অক্টোবর জম্মুর অমরপ্রাসাদে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। পাক অধিকৃত কাশ্মীরের 2টি অংশ রয়েছে। একটিকে পাকিস্তান বলে আজাদ জম্মু ও কাশ্মীর বা আজাদ কাশ্মীর। এই অংশটি ভারতীয় জম্মু ও কাশ্মীর রাজ্যের পশ্চিম অংশের সঙ্গে সরাসরি সংযুক্ত। আর উত্তর অংশটিকে বলা হয় গিলগিত বালতিস্তান। এটি লাদাখের পশ্চিমের অংশ। আজাদ কাশ্মীর একটি স্বাধীন এবং স্বশাসিত রাষ্ট্র হলেও অঞ্চলটির ওপর পাকিস্তানের সুস্পষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। আজাদ কাশ্মীরের নিজস্ব কোনো সামরিক বা আধাসামরিক বাহিনী নেই। 1947 সাল থেকে 1972 সাল পর্যন্ত আজাদ কাশ্মীর নিয়মিত বাহিনী নামে অঞ্চলটিতে একটি আধাসামরিক বাহিনী ছিল, কিন্তু 1972 সালে বাহিনীটিকে পাকিস্তানি সেনাবাহিনীতে একটি পদাতিক রেজিমেন্ট হিসেবে আত্মীকৃত করে নেওয়া হয় এবং আজাদ কাশ্মীর রেজিমেন্ট নামকরণ করা হয়। তারা প্রশাসনিক ও অর্থনৈতিকভাবেও পাকিস্তানের উপর নির্ভরশীল। অঞ্চলটির নিজস্ব জাতীয় পতাকা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনসভা, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট রয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের মোট জনসংখ্যা 52 লাখ এবং আয়তন 13,300 স্কয়ার কিলোমিটার। প্রশাসনিকভাবে আজাদ জম্মু ও কাশ্মীর 3টি বিভাগে বিভক্ত: মুজাফফরাবাদ, মিরপুর এবং পুনচ। এই বিভাগগুলো আবার 10টি জেলায় বিভক্ত। মুজাফফরাবাদ আজাদ কাশ্মীরের রাজধানী ও বৃহত্তম শহর। শহরটিতে প্রায় 1.5 লক্ষ মানুষের বসবাস। আজাদ কাশ্মীরের জনসংখ্যার 99 ভাগের বেশি মুসলিম, যদিও প্রায় 20,000 থেকে 25,000 আহমদিয়া এবং প্রায় 4,500 খ্রিস্টান অঞ্চলটিতে বসবাস করে। আজাদ কাশ্মীরে গুজরাট, সুধান, জাট, রাজপুত, মুঘল, আওয়ান, আব্বাসি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষও বসবাস করে। আজাদ জম্মু ও কাশ্মীরে জাতিগত কাশ্মীরিরা সংখ্যালঘু এবং তারা প্রধান নিলাম ও লিপা উপত্যকায় বসবাস করে। অর্থনৈতিক দিক থেকে আজাদ কাশ্মীর একটি পিছিয়ে পড়া এলাকা। সীমিত শিল্প এবং বাণিজ্যের সুযোগের কারণে এখানে কর্মসংস্থানের সুযোগ কম। কৃষি প্রধান অর্থনীতি থাকা সত্ত্বেও কৃষকরা বৈশ্বিক বাজারের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না। গম, ভুট্টা, পশুপালন ছাড়াও পাহাড়ি এলাকায় মাশরুম, মধু, আপেল, চেরির মতো
কৃষিজাত পণ্য বহুল পরিমাণে উৎপাদিত হয়। এছাড়াও বেশ কিছু বনৌষধি এবং কাঠের মতো শিল্পজাত পণ্য উৎপাদিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন শিল্পের উন্নয়ন লক্ষ্য করা গেছে, কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এটি পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারেনি। আজাদ কাশ্মীরে ফুটবল, ক্রিকেট এবং ভলিবল অত্যন্ত জনপ্রিয়। ছোট ছোট টুর্নামেন্টের আয়োজনও করা হয়। পাকিস্তানের টি-20 লিগে কাশ্মীর দলের অন্তর্ভুক্তিও হতে চলেছে। সেই দলের নেতৃত্ব দিতে চেয়েছেন পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি। মুজাফফরাবাদে ৮,০০০ মানুষের জন্য স্টেডিয়ামও রয়েছে। এছাড়াও মোট 4টি ফুটবল ক্লাব রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। আজাদ জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষা উর্দু এবং সরকারি কাজে ও উচ্চশিক্ষায় ইংরেজি ভাষা ব্যবহৃত হয়, কিন্তু উর্দু ছাড়াও অঞ্চলটিতে কমপক্ষে ৮ ডজন ভাষা প্রচলিত রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি, গোজরি, পাঞ্জাবি, কোহিস্তানি, পশতু ও কাশ্মীরি। তবে এই এলাকায় স্কুল কলেজ সেভাবে নেই বললেই চলে। প্রসঙ্গত, এখানে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 12টি কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে। আজাদ কাশ্মীরের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা অন্যান্য উন্নত অঞ্চলের তুলনায় অনেক পিছিয়ে। এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান বাড়ানোর প্রয়োজন রয়েছে। আজাদ কাশ্মীরের ওয়েবসাইট অনুযায়ী এলাকায় সাক্ষরতার হার ৭৫% এর কম। স্বাস্থ্যসেবা খাতে আধুনিক চিকিৎসা সুবিধার অভাব এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীর অভাব এক গুরুত্বপূর্ণ সমস্যা। আজাদ কাশ্মীর ভারতের কাশ্মীরের তুলনায় অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও বলা যায় ভারতের কাশ্মীরের তুলনায় আজাদ কাশ্মীর পুরোপুরি স্বাধীন। আজাদ কাশ্মীরে পাকিস্তানের কিছু কিছু প্রভাব থাকলেও তাদের স্বাধীন সংবিধান, স্বাধীন বিচার ব্যবস্থা এটাই প্রমাণ করে পৃথিবীর বুকে তারা যেন এক স্বাধীন ভূস্বর্গ। নিরাপত্তার স্বার্থে আজাদ কাশ্মীরে ভ্রমণ খুব একটা সহজ নয় বললেই চলে, কিন্তু সেখানে ভ্রমণের সুযোগ যে একেবারেই নেই এমনও নয়। তবে আনুপাতিক হারে সে পরিমাণ যেন একেবারে গণনার বাহিরে। তবে আমরা ভ্রমণ পিপাসুরা হৃদয়ের গহীন স্থল থেকে এটাই কামনা করি যে আজাদ কাশ্মীরকে ভারতের কাশ্মীরের মতোই ভ্রমণ প্রেমীদের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেয়া হোক। পৃথিবী যেন আজাদ কাশ্মীরের এই অপার সৌন্দর্য উপভোগের সুযোগ থেকে বঞ্চিত না হয়। এই ছিল পাক অধিকৃত আজাদ কাশ্মীর নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের সামনে অনেক অজানা তথ্য নিয়ে হাজির হতে পেরেছি। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।